একবার কল্পনা করুন তো, এমন একটি গ্রাম যেখানে ভোর শুরু হয় পাখির ডাকে, বাতাসে মিশে থাকে নদীর গন্ধ, আর ঋতু বদলের সঙ্গে সঙ্গে বদলে যায় প্রকৃতির রং। যাই হোক, কল্পনা করার দরকার নেই, ঠিক এমনই একটি গ্রামের নাম বিরুলিয়া। অনেকেই এই গ্রামকে শুধুই গোলাপ গ্রামের জন্যই চেনেন, কিন্তু এই গ্রামটি একটি ফুলের বাগানের নাম নয়, এটি ইতিহাসের গল্প, একটি নদীর গল্প, এটি শত বছরের পুরানো স্থাপত্যের গল্প, এটি এমন মানুষের গল্প যারা আজও শহরের একেবারে পাশেই গ্রাম বাংলার সহজ সরল জীবনকে বাঁচিয়ে রেখেছেন। তবে আজ আমরা এই গ্রামকে দেখব শুধু একটি পর্যটকের চোখে নয়, দেখব একজন গল্প খুঁজে বেড়ানো পথিকের চোখে। তো স্বাগতম সবাইকে বিরুলিয়া ব্রিজ থেকে। নদীর ওপাশের ইট পাথরের শহর এবং এপাশের গ্রামকে, বিরুলিয়া গ্রামকে সংযুক্ত করছে যে ব্রিজটা, সেটা হচ্ছে এই বিরুলিয়া ব্রিজ। খুবই ব্যস্ততম একটা ব্রিজ দেখতে পাচ্ছেন। তো চলুন দেখে আসি বিরুলিয়া গ্রাম আমাদের জন্য আর কি রেখেছে দেখার জন্য। ব্রিজ পেরিয়ে একটু সামনে এগোতেই এই গ্রামের আরেকটি সুন্দর রূপ ধরা দিল, তুরাগ নদী। একটা গ্রামের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে তার নদীর ওপর। এই গ্রামের ক্ষেত্রে এই কথাটা একেবারেই সত্যি। এখানে নদী শুধু পানি বয়ে নিয়েই যায় না, নিয়ে আসে একটা ধীর নিরিবিলি জীবনের অনুভূতি। নদীর পাড় থেকে একটি নৌকায় চড়ে পৌঁছে গেলাম তুরাগের মাঝখানে লুকিয়ে থাকা এক ছোট্ট চরে। আমি যেখানে বসে আছি এটা মূলত ছোট্ট একটা দ্বীপ, অর্থাৎ বিরুলিয়া গ্রাম থেকে তুরাগ নদীর মাঝে ঠিক ছোট্ট একটা দ্বীপের মতো একটা অংশ। ঢাকার এত কাছে এত সুন্দর একটা জায়গা আছে না, আসলে সত্যি আমি বুঝতে পারতাম না। আমার ডান সাইডে হিন্দুদের শ্মশান, অর্থাৎ এখানে মৃত ব্যক্তিদের সৎকারের কাজ করা হয়। এই জায়গাটা আপনি সরাসরি হেঁটে আসতে পারবেন না, আপনাকে নৌকা সহযোগে আসতে হবে। একটা নৌকা ভাড়া করে এখানে এসেছি। এত সুন্দর মনোরম দৃশ্য, এখানে ঢেউগুলো মনে হচ্ছে যেন সমুদ্র পৃষ্ঠের ঢেউয়ের মতো। যদিও সমুদ্রের মতো অনুভূতি আপনাকে দিবে না, কিন্তু সত্যি অসাধারণ। এত পরিমাণ বাতাস এখানে, রীতিমতো আমি উড়ে যাচ্ছি এমনটা আমার মনে হচ্ছে। প্রথমবার এখানে এসে মনে হয়েছিল এটা কি সত্যি ঢাকার এত কাছে? চারিদিকে শুধু নদী, মাঝখানে সবুজে ঢাকা ছোট্ট একটা ভূমি, নেই কোনো কোলাহল, আছে শুধু বাতাসের শব্দ, আর দূরে কোথাও নৌকার ইঞ্জিনের ক্ষীণ আওয়াজ। সত্যি বলতে এখানে দাঁড়িয়ে শহরের কথা মনে রাখাটাই কঠিন। অদৃশ্য অদ্ভুত এক শান্তি কাজ করে। হয়তো এই জায়গাটার সবচেয়ে বড় সৌন্দর্য এটাই। এখানে দেখার মতো খুব বেশি কিছু নেই, কিন্তু অনুভব করার মতো আছে অনেক কিছুই। আমি এখানে আসার পরে এর ঠিক পাশে যেখানে মৃত ব্যক্তির সৎকারের কাজ করা হয়, সেখানে একটা কুকুরকে দেখছি সম্পূর্ণ একা একই জীবনযাপন করছে। হয়তো ভাবতে পারেন সে বেঁচে আসে কিভাবে। এখানে আসার সময় গ্রামবাসীর মুখে শুনছিলাম প্রতিদিন গ্রামবাসীর কেউ না কেউ এসে এই কুকুরের জন্য খাবার নিয়ে আসে, এবং কুকুরটি নাকি একটা কুকুর শাবকেরও জন্ম দিয়েছে। গ্রামবাসীর অনেকে চেষ্টা করেছিল তাকে নৌকায় করে গ্রামের মধ্যে নিয়ে যাওয়ার, কিন্তু কুকুরটি কোনো মতেই যেতে চাইছিল না। এই কুকুরটিকে দেখে মনপুরা দ্বীপের সেই চঞ্চল চৌধুরীর কথা মনে পড়ে গেল। একই সুন্দর জীবনযাপন, আসলে কি দরকার এত সুন্দর বাতাস, আবার বসে বসে যদি খাবারও পাওয়া যায়, তাহলে তার ওই কোলাহলের মাঝে যাওয়ার প্রয়োজনই নাই। কখনো কখনো নতুন কোনো জায়গার প্রেমে পড়তে খুব বড় কোনো কারণ লাগে না। একটু নদী, একটু বাতাস, আর এমন এক টুকরো নীরবতাই যথেষ্ট।
তো নির্জন এই দ্বীপটা 1 ঘন্টার জন্য আমার ছিল, পুরো 1 ঘন্টা একাকী ছিলাম এই দ্বীপে, অনেক উপভোগ করেছি। এখন সময় হয়েছে লোকালয়ে ফিরে যাওয়ার, তো চলুন ফিরে যাওয়া যাক। নদীর শান্ত পরিবেশ পেছনে ফেলে এবার চলে এলাম এই গ্রামের এমন এক জায়গায় যেখানে সময় যেন এখনো থেমে আছে। এটি হলো বিরুলিয়া জমিদার বাড়ি। প্রথম দেখায় হয়তো এটি এখনো পুরনো ভাঙাচোরা স্থাপনা বলেই মনে হবে, কিন্তু এই পুরনো দেওয়ালগুলোর দিকে তাকান তাহলেই বুঝতে পারবেন এগুলো শুধু ইট আর চুন সুরকির দেওয়াল নয়, এগুলো বহু বছরের ইতিহাসের নীরব সাক্ষী। পুরনো খিলান, লম্বা বারান্দা, সময়ের ছাপ বয়ে বেড়ানো এ দেওয়াল সবকিছু মিলিয়ে মনে করিয়ে দেয় এই বাড়িটি এখনো তার অতীতকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়ালেই অজান্তেই মনে প্রশ্ন জাগে, কেমন ছিল সেই সময়? কত মানুষ এই উঠান দিয়ে হেঁটেছেন, কত গল্প, কত হাসি, কতই স্মৃতি এই দেয়ালগুলোর ভিতরে আটকে আছে। হয়তো তার সব উত্তর আর কখনোই জানা হবে না, কিন্তু একটা বিষয় নিশ্চিত, এই গ্রাম বুঝতে হলে শুধু তার প্রকৃতি দেখলেই হবে না, তার ইতিহাসকেও অনুভব করতে হবে। আর সেই ইতিহাসের সবচেয়ে নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই গ্রামের এই জমিদার বাড়ি। ইতিহাসের সে নীরব আঙিনা পেছনে ফেলে এবার আমি চলে এলাম এমন এক জায়গায় যেখানে চারপাশ জুড়ে শুধু রং আর সুবাস। সাদুল্লাপুরের গোলাপ গ্রাম। জারি জারি সারি সারি গোলাপ, যার লাগে সে নিয়ে যাবেন। রাজা গোলাপ রানীরাই ব্যবহার করে, রাজাই কোনোদিন গোলাপ ব্যবহার করতে পারে না। রাজাই কিনে নিয়ে রানীর হাতে নিয়ে তুলে দেয়, রানী ব্যবহার করে গোলাপটা। এটা হচ্ছে গোলাপ গ্রাম, এটা বিরুলিয়া গ্রামের একটা পর্যটন এরিয়া, সাদুল্লাপুর এলাকায় অবস্থিত। এখানে বহু পর্যটক আসছে ঘুরতে। এই অঞ্চলের অনেক মানুষের প্রধান জীবিকা নির্বাহ করে এই গোলাপ চাষ করে। অনেক মানুষ এখানে ছবি তুলতে আসে, ঘুরতে আসে। জায়গাটা অত্যন্ত সুন্দর, যদিও এখন গোলাপের সিজন নয়। প্রধানত শীতকালে গোলাপটা চাষ করা হয় বেশি এবং গোলাপ পাওয়া যায় বেশি। এখন চাষ করা হয়, কিন্তু শীতকালের মতো অত গোলাপ ফুটে না। এখন গোলাপের জন্য অফ সিজন চলে, এজন্য খুব একটা গোলাপ নাই, কিন্তু মানুষ আছে যথেষ্ট। প্রথমবার এখানে এসে আমার মনে হয়েছিল একটা গ্রামের পরিচয় কি সত্যি এত সুন্দর হতে পারে। যত দূর চোখ যায় শুধু ফুল আর ফুল। লাল গোলাপ, হলুদ গোলাপ, সাদা গোলাপ আর ঋতুর সঙ্গে বদলে যাওয়া অসংখ্য মৌসুমী ফুল। ভোরের নরম আলো হোক কিংবা বিকালের সোনালি রোদ, প্রতিটি মুহূর্তে এ গ্রামের সৌন্দর্য যেন নতুন করে ধরা দেয়। গোলাপ গ্রামের নাম শুনলেই হয়তো সবার আগে ফুলের কথাই মনে আসে, কিন্তু এখানে এসে আমার মনে হয়েছে এই জায়গার সবচেয়ে সুন্দরতম দিক শুধু ফুল নয়, এই গ্রামের মানুষগুলো। চারিদিকে হাজারো ফুল ফুটে আছে, আর সেই ফুলের মাঝেই কেউ ব্যস্ত ছবি তুলতে, তো কেউ পরিবারের সাথে ঘুরতে। অন্যদিকে মাঠের এক কোণে কয়েকজন ছোট্ট ছেলেরা ফুটবল খেলছে। তাদের কাছে এই মাঠ কোনো পর্যটন কেন্দ্র নয়, এটাই তাদের প্রতিদিনের খেলার মাঠ। হাঁটতে হাঁটতে সামনে দেখলাম এক কৃষক গরু নিয়ে বাড়ি ফিরছেন। তার ঠিক পাশ দিয়েই বাতাসে দুলছে সাদা কাশফুল। এই ছোট ছোট দৃশ্যগুলো হয়তো খুব সাধারণ, কিন্তু এমন সাধারণ মুহূর্তগুলোই একটি গ্রামের আসল সৌন্দর্য তৈরি করে। এখানে যেমন ফুল আছে, তেমনি আছে মানুষের হাসি, আছে বিকালের অলস গল্প, আছে শিশুদের দুরন্ত ছুটে চলা, আর আছে কৃষকের ঘরে ফেরার গল্প।
হয়তো এই কারণেই এ গ্রাম গোলাপ গ্রাম নয়, শুধু একটি ফুলের বাগান নয়, এটি এমন এক জায়গা যেখানে প্রকৃতি আর মানুষের সঙ্গে মিলেমিশে এক সুন্দর গল্প তৈরি করেছে। কিন্তু এই গ্রামের গল্প এখানেই শেষ নয়। হয়তো আবারও কোনো একদিন অন্য কোনো ঋতুতে একই পথ ধরে আবারও ফিরে আসবো।